হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই এক্সাম হলো তার 3/12/2024 ফার্স্ট শিফটে যে ম্যাথের প্রশ্নগুলো এসছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে দেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর তোমরা যারা আরপিএফ এসআই এক্সাম দিয়েছো বা তোমার কোনো বন্ধু যদি দিয়ে থাকে, তার আনসার কি যদি তোমার কাছে থাকে, তাহলে আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই সোজা নিচে স্ক্রিনে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। যারাই আমাকে তাদের আনসার কি পাঠাবে তাদেরকে আমার কাছে বাকি যতগুলো আনসার কি থাকবে সেগুলো সব একসাথে করে পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে? তো শুরু করব আমাদের কোশ্চেনের সমাধান। দেখো, এই শিফটে রিজনিং এর প্রশ্নগুলো আমি এর আগে সমাধান করে দিয়েছি। তো ম্যাথের প্রথম প্রশ্ন 1 নম্বর বলেছে, যদি একটি 1952 মিটার দীর্ঘ ট্রেন 122 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে 160 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমরা দেখছি 1952 মিটার যেতে সময় লাগে 122 সেকেন্ড। এবার পরে সে প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 160 মিটার, সেটা যেতে কত সময় লাগে আগে বের করে ফেলি। 160 মিটার যেতে কত সময় লাগবে? দেখো, 1952 মিটার যেতে সময় লাগে 122, 160 মিটার যেতে কত সময় লাগবে? তো কাটাকাটি করব, 4 দিয়ে কাটলে 440, তোমার 160, 4 দিয়ে কাটলে তোমার এখানে যাবে 4 4 16, 3 5 35, 4 8 32, 3 2 32, 4 8 32, 122 একে 122, 4 গুণ করলে আমাদের হয়ে যাবে 488। 4 দিয়ে এটাকে কাটলে 4 10 40, তাহলে 10 সেকেন্ড লাগছে। এবার আমরা জানি যে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে 122 আর প্ল্যাটফর্মের এই 160 অতিক্রম করতে লাগছে কত? 10। তাহলে টোটাল কত লাগবে? 122 আর 10-এ 132 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। এবারে 2 নম্বর, নন্দিনী এবং নন্দিতা একটি ব্যবসায় 23:2 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভ 2522 টাকা হয়, তাহলে নন্দিনী এবং নন্দিতার লাভের মধ্যে পার্থক্য কত? তাহলে মোট আমাদের এখানে কত হচ্ছে? 23 আর 3 26। তো 26 মানেই বলে দিয়েছে কত? মোট বলেছে 2522, তো 26 মানেই 2522। চেয়েছে কি? পার্থক্য চেয়েছে লাভের। তাহলে পার্থক্য কত? 23 থেকে 3 গেলে 20, তো 20 মানে কত? সমাধান করলেই অ্যান্সার, ঠিক আছে? তো 2 দিয়ে কাটি, তোমার 13 দুগুণী 26, 10 দুগুণী 20, 13 দিয়ে এটাকে কাটলে 13 1 কে 13, 13 আছে কত হলে 25 হবে 12, তাহলে তোমার 122। তো 9 13 তোমার হয়ে যাবে 117, ঠিক আছে? 117 আছে কত হলে 22 হবে 5, 5 2 52, তো 4 13 52। তো 194 গুণ 10 করলে কত পাবো? 1940 পাবো, ঠিক আছে? চলো নেক্সট। এবারে 3 নম্বর বলেছে, যদি 26 গুণ এত এত হয় তাহলে ওয়াই এর মান জানতে চেয়েছে। তো এখানে আমরা দেখছি যে 2401, 2401 এর বর্গমূল করলে আমরা কত পাবো? 2401 এর বর্গমূল করলে পাবো 49, ঠিক আছে? বর্গমূল কিভাবে করে সেটা শিখিয়েছি। তারপর এখানে তুমি আরেকটু এটা ভাবতে পারো, দেখো যখন আমি তোমার 50-এর বর্গমূল করব তখন 2500 পাবো। তো 50 এই 2500 থেকে একটু কম এটা, তার মানে 50-এর আগে এমন কোন সংখ্যা আছে যার বর্গ করলে এককে 1 আসতে পারে? তো 49ই রয়েছে। তো 49-এর বর্গই হলো 2401, ঠিক আছে? তো এবার 49 দিয়ে আমরা এইটাকে ভাগ করব, তাহলে কারণ দেখো ভাগের আগে যদি গুণ থাকে না, তাহলে পুরোটাকে ভাগ করা যায় এই যেটা দিয়ে ভাগ করতে বলে সেটা দিয়ে, ঠিক আছে? তো আমি এখানে কাটি 7 7 49, 7 দিয়ে যদি কাটি তাহলে 7 1 কে 7, 1 8 18, 7 2 14, 4 2 42, 6 7 42, 7 দিয়ে 126 কে যদি কাটি তাহলে 7 18 126, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি আমরা? 5 18 90 গুণ 26, এখান থেকে পাচ্ছি 5 18 90 গুণ 26। তো 90 শূন্য বসালাম, 9 দিয়ে 6 9 54, 4 হাতে 5, 9 দুগুণে 18 আর 5 23, 2340 হলো। এবার এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 695 সমান ওয়াই। তাহলে ওয়াই এর মান কত হবে? 5 আছে কত হলে 10 হবে 5, তারপরে তোমার হাতে আমার 1, 9 একে 10 আছে কত হলে 14 হবে 4, শেষে 45 একটা অপশানে আছে, ঠিক আছে? তো 1645 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
ক্লিয়ার? চলো এইবারে আমাদের 4 নম্বর প্রশ্ন বলেছে একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে সেটি এত হয়, সংখ্যাটি নির্ণয় করো। দেখো 50% বাড়াচ্ছে, 50% মানে কত? হাফ। তো 2 যদি সংখ্যাটা থেকে থাকে সেটা থেকে যদি 1 বাড়ায় হয়ে যাবে 3, তাহলে বাড়ানোর পরে সংখ্যাটা বলেছে কত হচ্ছে 3630, তাহলে 3 মানেই হলো 3630, 2 মানে কত? সমাধান করলেই অ্যান্সার। তো 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখো 3 বারং 36 10, তো 1210 দুগুনি হয়ে যাবে 2420। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে। ঠিক আছে, এবার 5 নম্বর বলেছে একটি অর্থরাশি বার্ষিক 20% সরল সুদের হারে বিনিয়োগ করলে 3 বছর পর সেটি 2880 টাকা হয়। 2 বছরে একই সুদের হারে একই অর্থরাশির সরল সুদ কত? তো আমরা এখানে কি দেখছি, 20%, বার্ষিক 20% হারে যদি বিনিয়োগ করে তাহলে 3 বছর পর এত হচ্ছে, তাই না? তাহলে 3 বছরে সুদ কত হবে? সরল সুদ 1 বছরে 20% হলে 3 বছরে 60%, 3 বছরে 60%। এবার আমরা যদি প্রিন্সিপাল মূলধন যদি 100 ধরে নিই, তাতে 60% সুদ হচ্ছে, তার মানে তোমার সুদাসল কত হবে? 160%, 160%। সেটাই বলে দিয়েছে যে এত টাকায় পরিণত হচ্ছে, তো 160% মানেই হচ্ছে 2880। চেয়েছে কি? চেয়েছে 2 বছরে একই সুদের হারে, তো 20% সুদের হারে 2 বছরে সুদ কত হবে? 20 দুগুনি 40%। তো সুদ চেয়েছে, তাহলে সুদ 40%ই হবে, তো এটার 40% বার করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে কাটাকাটি করব। দেখো 40% দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে তোমার 4 সাথে 28, তারপরে 4 দুগুনি 8, 0, 720 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট। এবারে 6 নম্বর বলেছে একটি বিদ্যালয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 1:5। যদি মেয়েদের সংখ্যা 249 হয় তাহলে ছেলেদের সংখ্যা কত? তো মেয়ে আর ছেলে 1:5, তো গার্লস আর বয়েজ, তো গার্লস 1 মানেই কত? 249, তাহলে চেয়েছে 5 মানে কত? তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 4 5-এ 20 আর 4-এ 24-এর 4 হাতে 2, তো শেষে 45 একটা অপশানে আছে। ঠিক আছে, তো 1245 হয়ে যাবে। 1 মানে এত হলে 5 মানে 5 গুণ 249। ঠিক আছে, 1245। চলো নেক্সট। এইবারে 7 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তর? এখানে কোনটা বড়? তো আমি দেখছি যে দুটোতে উপরে 4 রয়েছে, এটাকেও 3 দিয়ে কাটলে পরে 4 হয়, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 4 12, নিচে 3 দিয়ে ভাগ করলে 3 3 1 কে 3, তারপরে তোমার 3 দুগুনি 6, 12 পয়েন্ট সামথিং। এবার আমরা কি জানি? আমরা জানি যখন কোনো ভগ্নাংশের যে লব থাকে, লবগুলো যদি সমান হয়, যে ভগ্নাংশের হর ছোট সেটাই আমাদের বড় ভগ্নাংশ। তো আমাদের বড়টা চেয়েছে, বৃহত্তম চেয়েছে, তার মানে এই তিনটের মধ্যে এইটা, এটা আর এইটা, এই তিনটের মধ্যে বড় কোনটা? তুমি বলো কোনটার হর ছোট আছে? এটার আছে 12 পয়েন্ট, এটা আছে 45, এটা 7, তো এইটা আমাদের বড়, তো বাকি দুটো কেটে দিলাম, কাটা গেল। এখন আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব কোনটা বড় কোনটা ছোট। তুমি এটা কোনাকুনি গুণ করে করতে পারো, যেটা তোমাদের আগে শিখিয়েছি আমি পেড কোর্সের মধ্যে, অথবা আরো একটা মেথড আমি শিখিয়েছি যে আমি এখানে চাইলে এই হরটাকে প্রায় কাজ সমান করে নেই। দেখো 7-এর সাথে 13 গুণ করলে 7 তেরং 91, 4-এর সাথে 13 গুণ করলে 4 তেরং কত 52, তাহলে 52 হচ্ছে উপরে, নিচে 91। এবার তুমি বলো যে 91 এর মধ্যে 52 বড় না 87-র মধ্যে 65 বড়? এইটা বড়, তো এটাই আমাদের অ্যান্সার। কেন এটা বড়? তার কারণ হলো, ভাবো ভালো করে, তোমার কাছে 91 টাকা আছে, তুমি তোমার ভাইকে 52 টাকা দিলে, আর তোমার দিদির কাছে 87 টাকা আছে, সে 65 টাকা দিল, তার মানে কার মনটা বেশি বড়? যার কাছে কম টাকা থাকতেও বেশি দিল, তার মনটা বড়, মানে সে বেশি টাকা দিল, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো এইবারে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 41টি সংখ্যার গড় হলো 33, প্রথম 17টির গড় 41, শেষ 25টির গড় 27। যদি শুরু থেকে 17তম সংখ্যাটি বাদ দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আপকামিং অন্য এক্সামেও আসবে, আর এই প্যাটার্নের কোশ্চেনই কিন্তু এর আগেও এসছে।
রেলের পরীক্ষাগুলোতে। তো এটা কিভাবে করব, বেসিক মেথড তো আমি শিখিয়ে দিয়েছি তোমার ইসের মধ্যে, বেসিকও শিখিয়েছি, আর এখন যে মেথডটা শেখাবো শর্টকাট সেটাও শিখিয়েছি আমার পেইড কোর্সের মধ্যে। যারা চাইছো ম্যাথের ক্লাস শিখতে, মানে ম্যাথ শিখতে আমার কাছে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো, ডিটেলস জানতে পেরে যাবে। রিজনিং এরও কোর্স রয়েছে, সেটাও নিতে পারো, আর নিলে পরে কিন্তু 100% বেনিফিট পাবে, সেইভাবেই কোর্স করানো। হ্যাঁ, তো এবার কোশ্চেনটা ফিরে আসি। বলেছে 17টি সংখ্যার গড় 17টি সংখ্যার গড় 41 আর 25টি সংখ্যার গড় 27। এবারে মোট রয়েছে 41টা সংখ্যা, তার গড় কত? 33। দেখো 25 আর 17 যোগ করলে 41-এর থেকে এক বেশি 42 হয়ে যায়। ঠিক আছে, তো এরকম সিচুয়েশনে আমরা কি করব, আমরা দেখব যে ধরে নিচ্ছি যে 17তম যে সংখ্যাটা সেটাও তোমার 33। ঠিক আছে, তার সাথে যোগ চিহ্ন দেবো, এবার ব্র্যাকেট দেবো। 33-এর থেকে 41 কত বেশি? 33 থেকে 41 8 বেশি। ঠিক আছে, এবার 8 17 কত হয়? 136। 8 বেশি তাই 8 গুণ 17 করবো, 8 17 136। ঠিক আছে, আর বেশি তাই প্লাসই থাকবে সামনে। এবারে আমার 33-এর থেকে 27 কত কম? 6 কম। 6 কততে কম? কতগুলো সংখ্যায়? 25টা সংখ্যায়, তাহলে 6 25 কত? 150। 6 25 কত? 150। যেহেতু মাইনাসে আছে তো মাইনাস 150। ঠিক আছে, তো এখান থেকে কি পাচ্ছি? 33। এবার 136, 150 থেকে 136 যদি বাদ দেই কত হয়? 14। আর এখানে মাইনাস বড়টার সামনে মাইনাসে প্লাসে মাইনাস 14 হবে। ঠিক আছে, এই অবধি আমি বার করলাম। যদি আমাদের চাইতো 17তম সংখ্যা কত, তাহলে 33 থেকে 14 গেলে 19 হয়ে যেত আমাদের অ্যান্সার। কিন্তু এখানে 17তম সংখ্যাটা চায়নি। 17তম সংখ্যা চেয়েছে, চাইনি, বলেছে সেইটা বাদ দিলে বাকিগুলোর গড়। তাই তো, তাহলে বাকিগুলোর গড় কি হয়ে যাবে? আমরা যেরকম ভাবে গড় 33 ছিল সেই 33ই ধরে নেব যে বাকিগুলোর গড়। লিখে করাচ্ছি, কিন্তু এটা তো লিখতে হয় না, বোঝানোর জন্য এত কিছু লিখছি। বাকিগুলোর গড় দেখো, আমি ধরে নিচ্ছি বাকিগুলোর গড় 33। এখন তুমি ভাবো যে সবগুলোর গড় কত ছিল? 33 ছিল। সেখান থেকে 17তম সংখ্যাটার গড় 19 বেরিয়েছে, তার মানে 17তম যে সংখ্যাটা সেটা 14 কম নিয়ে গেছে। যেহেতু মাইনাস আছে তার মানে 14 কম নিয়ে গেছে। তাহলে যে 14 কম নিয়ে গেছে তাই বাকি সংখ্যার গড়ে 14 আরো বাড়বে। কিন্তু 14 যেটা বাড়বে সেটা তো একটাতে বাড়বে না, সবগুলোতে বাড়বে। তো বাকি কতগুলো রয়েছে? বাকি রয়েছে আমার 40টা সংখ্যা, তো 40 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, মানে এই যে 14 বাড়বে সেটা 40টার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এটা করলেই অ্যান্সার হয়ে যাবে। তো 33 যোগ, এখন আমাদের 40 দিয়ে যদি এটাকে ভাগ করি, প্রথমে দশমিক বসিয়ে আমাদের শূন্য নিতে হবে। তো 4 দিয়ে করলে 3 4 12। 40 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 বার করলে 120। তাহলে 33.3 দিয়ে একটা অপশনেই দেখো রয়েছে, সেটাই টিক মারবো, পরের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে যখনই আমাদের এটা 17তম সংখ্যা বের করার সময় যখনই এখানে মাইনাস বেরোচ্ছে সেটাকে প্লাস করে বাকি সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। যদি এটা প্লাস বেরোতো তাহলে মাইনাস করে বাকি যে 40 রয়েছে সেটা দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এবারে 9 নম্বর বলেছে একজন দোকানদার একটি বস্তুর মুদ্রিত মূল্য x টাকা নির্ধারণ করেন এবং তার উপর 15% ছাড় দেন। তো ছাড়কৃত দামের উপর 25% ভ্যাট চার্জ করার পর তিনি বস্তুটিকে 408 টাকাতে বিক্রি করেন। এক্স এর মান নির্ণয় করো। তো এক্স টাকা ছিল মুদ্রিত মূল্য, তার উপরে প্রথমে 15% ছাড় দিচ্ছে। 15% মানে 3/20। তো 20-তে 3 ছাড় দেওয়া মানে 20-তে 17 দাম রাখছে। ঠিক আছে, গুণ, এরপরে 25% ভ্যাট চার্জ করছে। 25% মানে 1/4। তো 4-এ 1 ভ্যাট চার্জ করছে মানে 4-এ সেটা 5 হয়ে যাচ্ছে। এইটা সমানই এই ভ্যাট চার্জ করার পরে বিক্রি করছে কত? 408। তো এটাই 408। কাটাকাটি করব, দেখো 5 দিয়ে কাটলে এখানে 4 5-এ 20, 17 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 17 দুগুণী 34, 34 আছে কত হলে 40, 6 8 68, 4 17 68। ঠিক আছে, তাহলে 24 আর এখানে 4 4-এ 16। তো x সমান সমান 16 গুণ 24, 16 গুণ 24 384। অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড, চলো নেক্সট। এইবারে আমাদের 10 নম্বর বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, এর ব্যাসার্ধ কত? তো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি হয় 3
পাই আর স্কোয়ার, পাই এর মান 22/7 আর স্কোয়ার সমান বলেই দিয়েছে কত 152। তো এবার এখানে কাটাকাটি যায়, হ্যাঁ 2 দিয়ে কাটতে পারি, 11 দুগুণী 22, 2 দিয়ে কাটলে তোমার 76 দুগুণী 152। তাহলে আর স্কোয়ার সমান সমান দেখো 7টা ওপাশে চলে যাবে, তো 7 গুণ 76 করলে 6 7 42 2 হাতে 4, 7 7 49, 4 53 আর 3 11 33 নিচে চলে আসলো। এবার স্কোয়ার তুললে এপাশে বর্গমূল হয়ে যাবে, ও সরি 33 লিখবো, 3 লিখে দিয়েছিলাম, বর্গমূল হয়ে গেল, তাহলে 532/33 বর্গমূলের মধ্যে, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো এইবারে 11 নম্বর বলেছে এত এর মান কত। তো এটার মান নির্ণয়ের জন্য এক কাজ করি, এটাকে 2 দিয়ে কেটে দিলাম, 7 দুগুণী 14। তো সবগুলো নিচে 7 হয়ে গেল, তাহলে নিচে 7, উপরে দেখো 4 1 5 5 10 1 11, 11/7 বিয়োগ 2, তো 7 দুগুণী 14 থেকে 11 গেলে হয়ে যাবে 3/7, আর 7 দুগুণী 14 আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসবে, কিন্তু অপশানে সব নিচে 14 দেওয়া, তাহলে উপরে নিচে 2 গুণ করলেই তো আমাদের কত হয় 6/14 হয়ে যায়। ঠিক আছে, চলো এবারে 12 নম্বর বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:9, উচ্চতার অনুপাত 1:9, এদের ভূমির পরিধির অনুপাত হচ্ছে 9:5, আয়তনের অনুপাত নির্ণয় করো। একটা জিনিস দেখো, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা বোঝানোর জন্য লিখছি এইচ, না হলে তো তোমার H1 H2 এমনি এখানে লেখাই রয়েছে 1:9। ঠিক আছে, উচ্চতার অনুপাত মানে একটা H1 আর একটা H হলো 9। ঠিক আছে, এবার পরিধির অনুপাত বলেছে এত। যখন একটা শঙ্কু দেখবো আমি, এই একটা শঙ্কুর পরিধির এই ভূমির যে পরিধি, ভূমির পরিধির সূত্র কি 2πr, তো 2πr1:2πr2 দুটো বলেছে, তাই না? তাহলে এবার আমাদের এই 2π কাটা যায়, তার মানে যেটা পরিধির অনুপাত সেটাই আমাদের কিসের অনুপাত হয়, সেটাই আমাদের ব্যাসার্ধের অনুপাত হয়। কিসের অনুপাত হয়? ব্যাসার্ধের অনুপাত, তাই তো? তাহলে এখান থেকে ব্যাসার্ধের অনুপাত রয়েছে, উচ্চতার অনুপাত রয়েছে, চেয়েছেটা কি আয়তনের অনুপাত। তো আয়তনের ক্ষেত্রেও আমাদের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর একটা শঙ্কু যেটা আয়তন সেটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমাদের এখান থেকে 1/3 কাটা চলে যাবে যেহেতু অনুপাত করছি। তো আর স্কোয়ার, R1 হলো তোমার এটা R1, এটা R2, এটা H1, এটা H2, এভাবে লিখি তাহলে তোমাদের এভাবে, তাই তো আছে, দুটো আছে তাই। তো R1 কত তোমার 9 স্কোয়ার করলে 81 গুণ H1 মানে 1 H2, R2 এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার 25 গুণ H2 কত 9 দিয়ে কাটলে 9 9 81, তো 9:25 হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম ইজি কোশ্চেন, ডাইরেক্ট পরীক্ষার সময় আসলে একবারে আমরা কি করব, 9 9 81 1 81 আর 9 গুণ 5, 9 দিয়ে 81 কে কাটলে 9 9:25। ঠিক আছে, 9 এখানে 5 স্কোয়ারের জন্য 25 হচ্ছে। ঠিক আছে, এত কিছু লিখতে হবে না, বোঝানোর জন্য লিখছি, কিন্তু খাতা এইভাবে ডিটেলসে লিখে নেবে, একটু প্র্যাকটিস করবে, দেখবে তাড়াতাড়ি পেরে যাবে। আচ্ছা, এবারে 13 নম্বর বলেছে 549 মিটার দীর্ঘ একটি ট্রেনের 421 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করতে কত সময় প্রয়োজন হবে। ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে, তাহলে আমরা জানি কি দূরত্ব বাই বেগ করলে আমরা কি পাই, সময় পাই। তাহলে দূরত্ব কত, এই দুটোর যোগফল, তো 9 আর 1 10 0 হাতে 1, 4 আর 2 6 1 7, 5 আর 4 9, দূরত্ব হলো 970। আর গতিবেগ কত দেখো 36 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব, 36 গুণ 5/18, কারণ এটা মিটারে রয়েছে দূরত্বটা। ঠিক আছে, 18 দুগুণী 36 2, তো 5 দুগুণী 10, 10 এর সাথে এই শূন্য কাটা 97 অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে লিখে দেই, 5 দুগুণী 10, 10 এর সাথে এই শূন্য কাটা। ক্লিয়ার? চলো 14 নম্বর, যদি এত সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় এবং এ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এত এর মান কত। তো এর মানটা আগে দরকার আমাদের। এ কত হবে দেখো, এখানে আমরা এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9 কাটা 3 কাটা, 9 3 দ্বারা বিভাজ্য, 3 বিভাজ্য, 6 বিভাজ্য, 8 আর 1 9 বিভাজ্য, 4 আর 2 6 বিভাজ্য। তাহলে এর মান সব থেকে ছোট কত হতে পারে, বলেছে যে আমাদের ধনাত্মক সংখ্যা, তার মানে এর মান আমাদের সব থেকে ছোট 3 হতে পারে, কারণ 3 হলেই তো 3 দিয়ে কাটলে মিলবে।
তাই না? আচ্ছা, এখানে শূন্য নিতে পারবো না, কারণ শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যাও না, এই সে ধনাত্মকের মধ্যেও যায় না, ঋণাত্মকের মধ্যেও যায় না, এখানে পূর্ণ সংখ্যার কথা বলছে। তাহলে পূর্ণ সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়, 1 2 3 4, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 থেকে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা 3 হলো। তো এবার মান বসাবো, সমাধান করব। চলো, 3 থেকে 2 গেলে 1 গুণ, 3 থেকে 1 গেলে 2 গুণ, এ রয়েছে মানে 3 গুণ, 3 আর 1 4 গুণ, 3 আর 2 5 গুণ, 3 আর 3 6, আর 3 আর 4 7। তো এটা গুণ করলে অ্যান্সার পাবো। চলো গুণ করি দেখি, এখানে কি হচ্ছে, 4 5 20 আর 3 দুগুণী 6, 6 6 36, 36 দুগুণী 72 মানে 720 গুণ 7, 720 গুণ 72 গুণ 7 করলে হয় তোমার 504। তো এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা করলে পেয়ে যাবে 5040। ক্লিয়ার? ভেরি গুড। চলো 15 নম্বর বলেছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত হয়, চক্রবৃদ্ধির বার্ষিক দেয় সুদের হার বার্ষিক 10% হয়, তবে অর্থরাশিটি কত হবে? দ্বিতীয় বছরের সুদ এত বলেছে। এখন যখন 10% সুদ হয় তখন দ্বিতীয় বছরে কত হয়? ধরো বোঝানোর জন্য এটা লিখছি, প্রিন্সিপাল যদি 100 হয়, প্রথম বছর 10% সুদ মানে 10, তাই না? পরের বছর আবার 10% সুদ মানে 10, এই 10-এর উপর আবার তোমার 10% সুদ পাবো, কারণ চক্রবৃদ্ধি। তো 10-এর 10% কত? 1। তাহলে এইটা হচ্ছে প্রথম বছর আর এইটা হচ্ছে দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরের সুদ কত হয়? 10, আর দ্বিতীয় বছরে 11। তো 100-তে 11 সুদ মানে কত? 11% সুদ। তো দ্বিতীয় বছরে আমরা পাবো 11%, আর সেটাই বলেছে এত। তো 11% মানেই হলো 6 7 8 7। চেয়েছে কি অর্থরাশি, মূল অর্থরাশি কত? 100%। ঠিক আছে, তো কাটাকাটি করব। 11 দিয়ে আমরা, দেখো শেষে আমাদের দুটো শূন্য থাকবে, এটাই অ্যান্সার হবে, কাটতেও হবে না, কারণ শেষে দুটো শূন্য একটা অপশানেই আছে, এই শূন্য তো কাটা যাবে না 11-র জন্য, তার মানে শেষে দুটো শূন্যর জন্য এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো 16 নম্বর, 8টি সংখ্যার গড় 20 এবং এই সংখ্যাগুলির মধ্যে 5টি সংখ্যার গড় 14 হলে বাকি 3টি সংখ্যার গড় কত? যেহেতু ছোট ছোট সংখ্যা আছে, ডাইরেক্ট করো। 8টা সংখ্যার গড় 20 হলে মোট হয়ে যাবে 8 দুগুণী 16 মানে 160, 5টার গড় 14, তাহলে মোট হয়ে যাবে 5 14 70, বিয়োগ করলে হচ্ছে কত? 90। তো 90 হচ্ছে 3টের মোট, যেহেতু গড় চেয়েছে 3 দিয়ে ভাগ করে দেবো, 3 3 90। ঠিক আছে, চলো এইবারে আমাদের 17 নম্বর বলেছে, যদি এ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এত সংখ্যাটি 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তবে এত এর মান কত? তো এখানে 9 দ্বারা পূর্ণ বিভাজ্য, তো আমরা 9 দেখি, 9 কাটলাম, এই 5 আর 4 9 কেটে দিচ্ছি। তো এবারে দেখো তোমার 8 আর 7 15, 15 আর 6, 15 আর 6 হলো 21, 21 আর 2 হলো 23, 23, 23-এর সাথে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যায়? 3 নং 27 মানে 4 যোগ করলে, তাহলে 4 হলো আমাদের এর মান, এ হলো 4। তো এখানে 17 গুণ 4 যদি বসাই তাহলে 3 4 12 আর 5 17, 17 গুণ 17 289। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, সুধার ব্যয় তার সঞ্চয়ের থেকে 200% বেশি, যদি তার ব্যয় 4% হ্রাস পায়, সঞ্চয় 28% বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পায়? তো সুধার ব্যয় কত? 200% বেশি। 200% মানে কত? 200/100, শতাংশ মানে তো এইটাই হয়, তাহলে 1 হলে 2 বেশি, তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। তো সঞ্চয়ের থেকে ব্যয় বেশি, সঞ্চয় যদি 1 হয় তাহলে ব্যয় হবে 2 বেশি, মানে 2 আর 1 3। ঠিক আছে, এক্সপেন্ডিচার মানে খরচ বা ব্যয় 3 হবে। এখন বলেছে ব্যয় 4% হ্রাস পাচ্ছে, তো এটা যদি 4% হ্রাস পায় তাহলে 3 4 12%। সঞ্চয় 28% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 28 1 28%। এই দুটোর পার্থক্য 28 থেকে 12 গেলে 16%, বড়টা প্লাস আছে, 16%। ঠিক আছে, তাহলে এই 16% আমরা ইনকামের সমান করে দেবো, 3 আর 1 4। এই ইনকাম আগে 4 ছিল, সেটা দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে ইনকাম কত বাড়লো। 4 দিয়ে কাটলে 4 4 16 মানে 4%।
ঠিক আছে। তো 4% কিন্তু অপশনে শতাংশটাকে দশমিক তুলে এই শতাংশটা তুলে দিয়ে নিচে 100 লিখেছে, ঠিক আছে। শতাংশ তুলে দিলে নিচে 100 হয়, আর এই সেই 100 দিয়ে যখনই আমি এটাকে ভাগ করব তখন 2 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে। ছিল শতাংশ, শতাংশটাকে কেটে দিলাম, কেটে দিলে নিচে 100 হয়ে গেল, ঠিক আছে। 100 হয়ে গেল, 100 তুলে দিলে এটা হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সটে যাচ্ছি। এবারে আমাদের 19 নম্বর বলেছে পি কিউ এবং আর এর গড় ওজন 45 কেজি, কিউ ও আর এর গড় ওজন 20 কেজি, তাহলে তোমার পি এর ওজন নির্ণয় করুন। তো 3 জনের 45, তাই না? 3 জনের মোট কত হবে? 3 45, তো 3 45 কত? 90, আর 45 135, আর 2 জনের ওজন কত? 20 দুগুণি 40। তো 3 জন থেকে 2 জন বাদ দিলেই পি এর ওজন পেয়ে যাব, তাই না? দেখো এখানে পি কিউ আর, তার থেকে যদি কিউ আরটা বিয়োগ করে দেই, কিউ আর বাদ চলে গেল, থাকলো শুধু পি, তাহলে এটার থেকে এটা বাদ গেলে কত? 95, ঠিক আছে। চলো 20 নম্বর প্রশ্ন বলেছে 12.6 সেমি উচ্চতা এবং 3.2 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুকে গলিয়ে একটি গোলক তৈরি করা হয়, গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করুন। তো গোলক তৈরি করা হচ্ছে শঙ্কুকে গলিয়ে। এবার এখানে আমরা শঙ্কুর আয়তন কি জানি? শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কয়ার। আর কত? ভূমির ব্যাসার্ধ 3.2 বলেছে, আর স্কয়ার মানে 3.2 গুণ 3.2 আর স্কয়ার, তারপরে এইচ কত? 12.6। এইটা সমান সমানই বানাচ্ছে কি গোলক। তো গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউ। এই দুটো সমান হবে কারণ আয়তন তো সেম থাকবে গলিয়ে অন্য জিনিস বানালেও, তাই না? তো এখানে দেখো 3 3 কাটা, পাই পাই কাটা। এবারে আমরা 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 4 12, 3 4 12 পয়েন্ট 4 দিয়ে 6, তাহলে 1.5 হচ্ছে, 3.15 পাবো। এখন আমাদের চেয়েছেটা কি? আর এর মান। তো আর সমান সমান কত হবে? এইটা কিউব রয়েছে, আমরা যদি এর বর্গমূল করি তাহলে এই ঘনমূল করি এই তিনটের, 3.2 হবে। এখানে ওই জন্যই আসন্ন মানে বলা আছে, ঠিক আছে। আর কেন আসন্ন মানে হচ্ছে? এটাকে যদি আসন্ন 3.15কে আসন্ন মানে নিলে দেখো 5 থাকলে কি হয়? আগের সাথে এক যোগ হয়, তাহলে 3.2 এর সমান এটা আসন্ন মানে, অর্থাৎ এটাই অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো? ঘনমূল করলে 3টের থেকে একটা নিতে হয়, তো 3.2 থেকে একটা নিয়ে নিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। চলো 21 নম্বর প্রশ্ন বলেছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন একই দিকে 112 কিমি প্রতি ঘন্টা এবং 20 কিমি প্রতি ঘন্টা বেগে সমান্তরাল লাইনে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 45 সেকেন্ডে অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের একই দিকে যখন যায় তখন আপেক্ষিক বেগ কি হয়? মাইনাস হয়, ঠিক আছে। একই দিকে গেলে আপেক্ষিক বেগ মাইনাস। তো 112 থেকে যদি আমি এই 20 বাদ দেই, একটু নিচে নামিয়ে নেই, 112 থেকে যদি আমি 20 বাদ দেই তাহলে পাবো 92 কিমি প্রতি ঘন্টা, এটা আপেক্ষিক বেগ। তো এই বেগে এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই, 92 গুণ 5/18 করলাম, মিটার প্রতি সেকেন্ডে চলে গেল। তাহলে আমাদের 1 সেকেন্ডে যায় এত মিটার, 45 সেকেন্ডে কত? তো 45 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো কাটাকাটি করি, তো 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দুগুণি 18, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 46 দুগুণি 92। এইটা হলো দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য, কারণ একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তাদের দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য অতিক্রম করা হয়। তো চেয়েছে আমাদের প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, তাই 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে এটাকে কাটলে 23 দুগুণি 46, তো 5 5 25 গুণ 23 করলে 575 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো 22 নম্বর বলেছে 400টি কমলালেবুকে 1410 টাকা প্রতি 100টি দরে কেনা হয়েছিল এবং 960 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। ডজন প্রতি কমলালেবুর বিক্রয় মূল্য কত? তো দেখো 400টার প্রতি 100টা কিনেছে এত, তাহলে 400টা কত দামে কিনবে? 4 গুণ এত, তাই না? 4 গুণ এত। তো 4 0 0, 4 1 কে 4, 4 4 16 6, 4 1 কে 4 আর 1 5, 5640, ঠিক আছে। 400টি কমলা লেবুর দাম 5640। এবার তাতে লাভ করেছে কত? 960 টাকা। তাহলে বিক্রয় 960 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস হয়ে যাবে এত যোগ 960, অর্থাৎ 0 6 4 10 0, 9 6 15 1 16 6 1 5 1 6,
এত, বিক্রয় মূল্য এত। তাহলে 400টার বিক্রয় মূল্য যদি এত হয়, চেয়েছে ডজন প্রতি, মানে 12টার বিক্রয় মূল্য কত, 2 শূন্য 2 শূন্য কাটা, 3 4 12, 3×66 হয় 198। অপশন 1 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 23 নম্বর বলেছে আনমোল 16 ঘন্টায় তার যাত্রা শেষ করে। তিনি তার যাত্রার অর্ধেক দূরত্ব 30 কিমি প্রতি ঘন্টা বেগে, বাকি দূরত্ব 50 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করেন। যাত্রার দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের 16 ঘন্টায়, এবার এই জায়গাটায় দেখো অর্ধেক গেছে 30 কিমি বেগে আর বাকি দূরত্ব গেছে 50 কিমি। তো এখান থেকে বাকি দূরত্ব মানে কি, বাকি অর্ধেক। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ স্পিড বের করে নিতে পারি। তো অ্যাভারেজ স্পিড সমান সমান কত হবে, আমরা জানি 2xy/x+y। তাহলে 2 × x কত 30, y কত 50, বাই 30 50 80। তো এটা যদি আমরা অ্যাভারেজ স্পিড পেলাম, ঠিক আছে, এই অবধি রাখলাম, কাটছি না এখনই। এবার এই বেগে কত ঘন্টা সময় লেগেছে যেতে, 16 ঘন্টা। তাহলে 16 ঘন্টায় কত দূর যাবে, গুণ 16 করে দেবো। তাহলে এর সঙ্গে আমরা কি করলাম, টাইম গুণ করে দিলাম। তাহলেই আমাদের কি পেয়ে যাচ্ছি, ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। টাইম ইন্টু স্পিড করলে ডিস্টেন্স হয়। ঠিক আছে, তো 16 দিয়ে কাটলে 5 × 16 80, 5 × 10 50। তো 3 × 2 = 6, 100, 6 আর 2 শূন্য, তার মানে 600। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাত্রার দৈর্ঘ্য এত। এবার এই কোশ্চেনটাকে আমি অন্য আরেকভাবে করতে পারি। কিভাবে? যেটা তোমাদের শিখিয়েছিলাম না, ডিস্টেন্স ইকুয়াল টু কি শিখিয়েছিলাম, যখন আমরা ডিস্টেন্স বের করব তখন আমি শিখিয়েছিলাম যে বেগের গুণফল মানে xy বাই বেগের যোগফল মানে x+y ইন্টু টোটাল টাইম, তাই না? এটা শিখিয়েছি। তো এখন যেহেতু অর্ধেক দূরত্ব যাচ্ছে, তাই আমরা এই ডিটাকে অর্ধেক করে দেব। তাহলে এটা সমাধান করি, d/2 সমান xy, তার মানে 30 গুণ 50, নিচে 30 50 80 গুণ কত 16। ঠিক আছে, তো 16 দিয়ে কাটলে 5 × 16 80, 5 দিয়ে কাটলে 10, তো 30 × 2 = 60, 10 = 600। আমরা এই সূত্র দিয়েও করতে পারি বা অ্যাভারেজ স্পিড নিয়েও করতে পারি। ঠিক আছে, চলো এবারে 24 নম্বর প্রশ্ন। এটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তো বলে তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, বুঝিয়ে। কি আছে প্রশ্নে? বলেছে যদি একটি নির্দিষ্ট সংখ্যক বইয়ের জন্য প্রকাশক কাগজের ব্যয় হিসাবে এত টাকা প্রদান করে, তাহলে ওই বইগুলির জন্য মুদ্রণ ব্যয় ও রয়্যালিটির মধ্যে পার্থক্য কত? তো দেখো, কাগজের ব্যয় হিসাবে এত টাকা, তাহলে কাগজের ব্যয় কত, 20%। এই যে বলেই দিয়েছে পেপার কস্ট মানে কাগজের ব্যয় 20%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে 20% দাম বলে দিয়েছে, 20% মানে 20,400। চেয়েছে কি, চেয়েছে মুদ্রণ ব্যয় আর রয়্যালিটির মধ্যে পার্থক্য। রয়্যালিটি আছে এটা 15 আর মুদ্রণ ব্যয় মানে প্রিন্টিং কস্ট রয়েছে 25, পার্থক্য হলো 10। তাহলে 10% কত? ঠিক আছে, সরি, এটা দিয়ে কাটলে 2 দিয়ে এটাকে কাটলে 102 00। তো অ্যান্সার আছে কোথায়, অপশন 1-এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সটে যাই। এবারে 25 নম্বর বলেছে 6 অঙ্কের সংখ্যা এত এর সাথে 1 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করা হলে যোগফলটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করতে হয়। তাহলে 8 আর 3 11, 11 আর 3 11 আর 3 করলে হয়ে যাবে 14। এই এখানে হচ্ছে 14। আর নিচে যদি আমি দেখি জোড় স্থানের অঙ্কগুলো 8 আর 1 9, 9 আর 3 12। তাহলে 14 হলো, 12 হলো। এইটাও যদি 14 হতো তাহলেই 11 দ্বারা বিভাজ্য হতো। 12, তাহলে 12-র সাথে 2 যোগ করলেই আমাদের 14 হবে, তার মানে 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2, যেটা যোগ করলে আমাদের দুটোই 14 হচ্ছে, মানে পার্থক্য 0, মানে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো এবারে 26 নম্বর প্রশ্ন। বলেছে একজন দোকানদার একটি ফ্যানের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের 20% বেশিতে তালিকাভুক্ত করেন এবং তার মুদ্রিত মূল্যের উপর 15% ছাড় দেন। তো আমাদের ক্রয় মূল্য, মার্ক প্রাইস মানে মুদ্রিত মূল্য, সেলিং প্রাইস। তো প্রথমে মুদ্রিত ক্রয় মূল্য যদি 100 হয়, সেটাকে 20% বাড়াচ্ছে, মানে মুদ্রিত মূল্য 120 রাখছে, তার উপরে 15% ছাড় দিচ্ছে। তো 120-তে -15% যদি আমি করি, তাহলে 15% কত হয় 120-র? দেখো, তোমার 15 × 12 180, তাহলে 18 হবে। তো 120 থেকে 18 বাদ গেলে হয়ে যাবে 102।
তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 102। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 102 টাকা। লাভ কত হচ্ছে তাহলে? লাভ হচ্ছে 2 টাকা, তাই না? লাভ হচ্ছে 2 টাকা। আর এইটাই বলেছে কত? 190। 2 মানে 190। চেয়েছে কি? মুদ্রিত মূল্য। তাহলে মুদ্রিত মূল্য কত? 120। তাহলে 2 এর সাথে 60 গুণ করলে 120 হয়ে যায়। তাহলে এখানেও 60 গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 120 মানে কত হয়ে যাবে? 0, 6 19 114। ও দুটো শূন্য ছিল, তাহলে অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবারে 27 নম্বর বলেছে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হবে। দেখো 17 থেকে যদি 13 বাদ দেই 4 হয়, নিচের 4 সাথে কাটলে আমাদের কত হচ্ছে? 1 থাকছে। তো 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? তো 1 এর এখানেও 1 হচ্ছে, 1 আর 1 গুণ করলে 1 পাবো, মানে এই ভিতরে কিছুই থাকছে না, থাকছে শুধু 1। তো 27 ওই 23 গুণ 7 গুণ 1, তাহলে 23 গুণ 7 করলে 161। ঠিক আছে, চলো এবারে 28 নম্বর বলেছে যদি এত হয় তাহলে ওয়াই এর মান কত? তো এখানে আমাদের রয়েছে কত? 2304। 2304 এর বর্গমূল কত হবে? আমরা দেখছি যে এটা 40 আর 40-এর কাছাকাছি। 40-এর স্কোয়ার কত? 1600, আর 50-এর স্কোয়ার হলো 2500, তাহলে 2500-এর কাছাকাছি। তার মানে এটা 40-এর পরে 48, মানে 50-এর থেকে কম। যদি আমি 48-এর স্কোয়ার করি তাহলে এটা পাবো। ঠিক আছে, এবার এখানে কাটাকাটি করব। 48 দিয়ে আমরা এই 3টেকে ভাগ করব। ঠিক আছে, তো এইটা আমি কেটে একবার এখানে লিখছি 48। তো 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48, 2 দিয়ে করলে 360। তাহলে 360 গুণ 9 করলে কত হয়ে যাবে? 0, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27, 5 এ 32 এত। এবার এইটা যদি অন্য পাশে নিয়ে যায় বিয়োগ হয়ে যাবে, 925 সমান ওয়াই। তো 5 আছে কত হলে 10 হবে? 5 হলে এককে 5 একটা অপশনই আছে। ঠিক আছে, বুঝেছো? এককে 5, তাহলে 2 3 1 5। চলো নেক্সট। এবারে 29 নম্বর প্রশ্ন বলেছে 41টি সংখ্যার গড় 16। দেখো এই সেম প্যাটার্নের একটা কোশ্চেন ছিল, যেখানে 41টা ছিল, 17টা আর 25টা সেম ছিল, শুধু সংখ্যাগুলো গড়গুলো আলাদা ছিল। ঠিক আছে, তো চলো 17টি সংখ্যার গড় কত? 27। আর 25টি সংখ্যার গড় কত বলেছে? 26। আর সব মিলিয়ে 41টা সংখ্যার গড় কত? 16। তো আমি ধরে নিচ্ছি যে 17তম সংখ্যা সেটা 16। এবার কত কম বেশি ধরছি বের করব। 16 যোগ ব্র্যাকেট দেব। এবারে এই 16 থেকে এটা কত বেশি? 27 কত বেশি? 11 বেশি। 11 বেশি কততে? 17তে। ঠিক আছে, 17, তাহলে 11 বেশি 17টা সংখ্যায়, তাহলে 17 গুণ 11 করলে কত হবে? 17 গুণ 11 187। ঠিক আছে, এবার 16 থেকে এটা কত বেশি? 10 বেশি। 10 বেশি কতগুলো সংখ্যায়? 25টা সংখ্যায়। তাহলে 25 গুণ 10 করলে কত হবে? 25 10 250। এবার প্লাসেই থাকবে, তো প্লাস 250। তাহলে 16 যোগ আমি কত পাচ্ছি? এই দুটো যোগ করলে 437। ঠিক আছে, এখন আমি তোমাদের কি বলেছিলাম, যখন আমি বাকিগুলোর গড় বের করব তখন আমি প্রথমে তো বাকিগুলোর গড় আগে যা ছিল গড় সেটাই আগে লিখবো 16। এবার এখানে যোগ আছে, তার মানে এখানে আমরা বিয়োগ করব। বিয়োগ 437, বাকি কটা সংখ্যা আছে? 40, সমাধান করলেই অ্যান্সার। তো 16 বিয়োগ এটা যদি আমি ভাগ করি তাহলে 40 10 400 পয়েন্ট থাকে 37। তাহলে এবার 37 দশমিকের পরে দশমিকের জন্য শূন্য পাবো। 370কে 40 দিয়ে করলে 4 নং 36, 9 বার যাবে। ঠিক আছে, 9 বার যাবে, তাহলে থাকে 10। 10 মানে 140 দিয়ে করলে 40 দুগুণী তোমার 80, থাকে 20। এবার 5 40 200। আচ্ছা, 16 থেকে এটা বাদ দিয়ে দাও, কত পাবে? 5.075। অপশন 4 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 16 থেকে 10 বাদ দিলে 6, আর 0.925 যদি 1000 থেকে বাদ দেই তাহলে কত হয়? 75 হয়। তাহলে এবার যেহেতু আমরা পয়েন্টে রয়েছে তাই 16 থেকে 11 বাদ দিয়ে 5 করলাম, এবার 1000 থেকে এটা বাদ দিলাম, 75 হলো। ঠিক আছে, তাহলে 5.075। এবার দেখো ক্যালকুলেশন আমি তোমাদের অনেক রকম শিখিয়েছি, যেটা তোমার ভালো লাগবে সেইভাবে করবে। ঠিক আছে, এবারে 30 নম্বর প্রশ্ন বলেছে একটি ব্যাংক বার্ষিক 8.1% হারে অর্ধবার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এত করে জমা করেন। বছর শেষে সুদ বাবদ যে পরিমাণ অর্থরাশি তিনি পেয়ে থাকেন তা হলো এত। আচ্ছা, সুদ বাবদ কত পায় জানতে চেয়েছে। তো এখানে
কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটা তোমার স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটু ক্যালকুলেটিভ, কারণ এখানে পার্সেন্টেজ দেখতেই পাচ্ছ যে কত পার্সেন্ট সুদ বলে দিয়েছে, তো এইরকম পার্সেন্ট থাকলে তো একটু ক্যালকুলেটিভ হবেই। তাহলে যখন আমাদের বছরে সুদ কত 8.1%, কিন্তু চেয়েছে প্রশ্নে অর্ধবার্ষিক, তাই না? তাহলে হাফ ইয়ারলি কত হবে? হাফ ইয়ারলি যদি সুদ ধরি তাহলে 8.1-এর অর্ধেক 4.05, 2 দিয়ে ভাগ করে দিলাম এত পার্সেন্ট, ঠিক আছে। তো আমরা কাজ করব এইটা নিয়ে, এটা আমাদের এখন আর দরকার হবে না উপরেরটা। চলো, এবার বলেছে জানুয়ারি মাসে, 1 জানুয়ারিতে বিনিয়োগ করছে আর সুদ নিচ্ছে বছর শেষে। তাহলে 1 জানুয়ারিতে কত বিনিয়োগ করে? 8,445 টাকা। তার উপরে তোমার প্রথম, যেহেতু 1 বছর, তাই প্রথম 6 মাসে কত? 4.05% সুদ পাবে। তো এটা কত হবে? দেখো, এটা আমরা গুণ করি, রাফে গুণ করে নিই। 5 দিয়ে করলে 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 22 আর 2 24, 4, ঠিক আছে না, 4 5 20, হ্যাঁ 22, 2 হাতে আমার 2, তাহলে 5 8 40, 2 42, এত হলো। এরপরে শূন্য দিয়ে এই একটা কাটা, শূন্য দিয়ে ভাগ করলে প্রথমে শূন্য পাবো, ঠিক আছে। তারপরে এবার 4 দিয়ে যখন আমি করব তখন 4 5 20 0, 4 5 20 0 হাতে আমার 2, 4 4 16 আর 2 18 8 হাতে আমার 1, 4 8 ওই 4 4 16 আর 1 17 7 হাতে 1, 4 8 32 একে 33। তো এটা যোগ করলে কত হবে? 5 2 2 0 7 4 11 1 12 2, তাহলে 3 1 4 3, তাহলে 3 4 2 0 2 2 5, 3 4 2 0 2 2 5। এবার এখানে অলরেডি 2 ঘর আগে দশমিক ছিল, শতাংশের জন্য আরো 2 ঘর আগে, মানে 4 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে, 4 ঘর আগে দশমিক হবে। তাহলে প্রথমে আমরা এটা সুদ পাচ্ছি এত। এবার 6 মাসে হলো, পরের 6 মাসে তো আবার এত শতাংশ সুদ পাবো, 4.05%, ঠিক আছে। জানুয়ারি মাসে যেটা বিনিয়োগ করছি তার হিসাব করছি আমি, ঠিক আছে। তো এইটা যদি আমি পাই পরের 6 মাসে আবার, তাহলে এখন এইখানটায় দেখো আমাদের অলরেডি 2টোর আগে দশমিক, এখানে 4টে 6টা, আর শতাংশের জন্য আরো 2টো, 8টার আগে দশমিক। আর যেহেতু দশমিকের পরে শূন্য দিয়ে আছে আর এই সংখ্যাটা ছোট 342, তাই আমি এই দশমিকের পরের গুলো হিসাব করছি না। তাহলে আমরা অ্যাপ্রক্স একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। খুব বেশি পার্থক্য হবে না, যা আনসার রয়েছে তার কাছাকাছি অ্যান্সার আসবে, কারণ আমরা বাদ দিচ্ছি 342-এর সঙ্গে 0.05 গুণ করলে তো যা হয়, এবার সেটা যদি আবার দশমিকের পরে বসে অনেক কম, তাই না? তো চলো আমরা এই দুটো কেটে শর্টকাট এইভাবেই করবে পরীক্ষার সময়। 4 দিয়ে করলে 4 দুগুণী 8, 4 দিয়ে করলে 4 4 16 আর 16 6 হাতে 1, 3 4 12 আর 1 13। তো কত হলো? 1368। এখন শতাংশ বের করছি, তাই না? শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক, তাহলে 13.68 হলো। এবারে এইটা গেল জানুয়ারি মাসে যেটা বিনিয়োগ করেছি। আর জুলাই মাসে, বাংলাতে লিখি, এটা জানুয়ারি, আর জুলাই মাসে যেটা বিনিয়োগ করছি সেটা কত? 8,445। জুলাই থেকে আমার বছরের শেষ পর্যন্ত 6 মাস হয়, তো এর শুধুমাত্র 4.05%ই পাবো। তার মানে কত পাবো? এইটাই পাবো, 3 4 2.0225 পাবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো এই পর্যন্ত? এখন তুমি দেখো আমার 6 মাস অন্তর সুদ পাচ্ছি, তাহলে প্রথম 6 মাসে এটার উপর এত সুদ পেলাম, পরের 6 মাসে তো আবার এত পাবো, তার মানে এইটার সাথে আমরা কত গুণ করব? 2 গুণ করব, আর এইটার সাথে 1 গুণ করব, আর এখানে যেহেতু শুধু একবারই সুদ পাচ্ছি এটার সাথে 1 গুণ করব, ঠিক আছে। তাহলে টোটাল এটা 1 গুণ করছি আর এটা 2 গুণ, তার মানে 3 গুণ হচ্ছে। তাহলে 3 গুণ যদি করে দেই পুরোটার সাথে, তাহলে 3 গুণ করলে কত হবে? 3 দুগুণী 6, দশমিকের পরেরটা বাদ দিচ্ছি, 3 দুগুণী 6, 3 4 12 2 হাতে আমার 1, 3 3 9 আর 1 10, তো 1026 যোগ এখানে হচ্ছে কত? 13, এটার সাথে 1 গুণ করলে 13 পয়েন্ট এত, দশমিকের পরেরটা বাদ দিয়ে দিলাম, 13 আর 26 কত হয়? 39, তাহলে 1039 পয়েন্ট সামথিং থাকবে। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো কেন এখানে 2 গুণ করলাম? চলো, এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যারা বেসিক থেকে করনি বা আমার কোর্স করনি। দেখো, যখন আমরা 100 টাকা বিনিয়োগ করি তখন 100 টাকায় প্রথমে 10 টাকা সুদ পাই, পরে আবার
10 টাকা সুদ পাই যদি 6 মাসে 10% করে সুদ হয়। প্রথম 6 মাসে 10, পরের 6 মাসে 110% 10, তারপরে আমরা দেখো এই 10-এর উপর যে 10% পাবো সেটা 1 হয়, তার মানে এই 10 দুইবার করে হচ্ছে। মূলধনের উপর যে সুদ হয় 6 মাসে হলে সেটা 2 বার হয়, তাই না, 1 বছরের ক্ষেত্রে। এখানে তাই ওই জন্য এটার সাথে 2 গুণ করেছি। আর পরে যেটা হচ্ছে সেটা আমরা 1 পাচ্ছি, সেটা কয়বার, একবারই পাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটে চলে যাই। 31 নম্বর বলেছে আসবাবপত্রের 3টি পণ্যের গড় দাম 15,855 টাকা। যদি তাদের দাম 3:5:7 অনুপাতে থাকে তাহলে সবচেয়ে ব্যয়বহুল পণ্যের দাম নির্ণয় করো। তাহলে তিনটের গড় দাম বলে দিয়েছে এত, আর এখানে অনুপাত বলেছে। অনুপাতে মোট কত পাচ্ছি, 7, 5, 12 আর 3, 15। ঠিক আছে, 15 তো মোট, আর এখানে মোট কত হবে, তাহলে 1, 5, 8, 5, 5 গুণ 3 হবে, কারণ গড় যদি এত হয় মোট হয়ে যাবে 3 গুণ, কারণ 3টে পণ্য। তাহলে 15 মোট মানে এত, চেয়েছে কি ব্যয়বহুল সব থেকে, মানে সব থেকে ব্যয়বহুল 7 মানে কত, ঠিক আছে, 7 মানে কত। তো এখন এখানে কাটাকাটি করব, আর দেখো 15 দিয়ে কাটি, 15 1 15, তারপরে 8কে ভাগ যায় না, 0, 15 দিয়ে কাটলে তোমার 6 15 90, 5 15 75, তো 105, 7 15 135, তো 3 সাথে কত 21, 21-এর 1 হয়, 1-এর সাথে 7 গুণ করলে 7 পাবো, মানে এককে আমাদের 7 থাকবে, আর এককে 7 একটা অপশনেই আছে। ঠিক আছে, চলো এবারে 32 নম্বর বলেছে সেলের সময় রাঘব 25% ছাড়ে 60 টাকা মুদ্রিত মূল্যের একটি নোটবুক এবং 25% ছাড়া 80 টাকা মুদ্রিত মূল্যের একটি কলম কেনে, সেলের ফলে কত টাকা সাশ্রয় হয়েছে। তো 60 টাকার উপর 25% ছাড় পেয়েছে, তো 25% মানে 1/4, তো 15 টাকা ছাড় পেয়েছে। 60 গুণ 1/4 মানে 4 15 60, 15 টাকা। আর 80 টাকার 25% মানে 80 গুণ 1/4, 4 20 80, 20 টাকা, টোটাল ছাড় পেয়েছে 35 টাকা। নেক্সট, এবারে আমাদের এখানে চেয়েছে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, মানে এদের লসাগু করতে হবে। তো এদের লসাগু করব, কিন্তু আমরা কেন একদম সহজ মানে বেসিক ভাবে করতে যাব, আমরা এখানে দেখছি 22 আছে, তার মানে 22-এর মধ্যে 11 আছে, 11 দ্বারা বিভাজ্য কোনটা দেখি। দেখো 6 4 10 থেকে 7 গেলে 3 বিভাজ্য না, 5 7 12, 12 থেকে 6 গেলে তোমার কত হয় 6, 6 11 দ্বারা বিভাজ্য না, 5 আর 1 6 থেকে 0 গেলে 6 বিভাজ্য না। দেখো 5 আর 8 13, 13 থেকে 2 গেলে কত 11, এটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য, বিভাজ্যতা চেক করব। ঠিক আছে, চলো এইবারে আমাদের 34 নম্বর বলেছে যদি x যদি y³ - 1 এর ব্যস্তানুপাতিক হয় এবং y সমান 3 হলে x এর মান যদি 6 এর সমান হয়, তাহলে y সমান 7 হলে x এর মান কত হবে। দেখো খুবই ভালো প্রশ্ন। এখানে আমাদের বলেছে x যদি এত এর ব্যস্তানুপাতিক, তাহলে y³ - 1, এইটার ব্যস্তানুপাতিক মানে হলো এইটা সমান সমান হয়ে যাবে k/x। ঠিক আছে, এটাই বোঝায় যে x এত এর ব্যস্তানুপাতিক মানে এইটা সমান সমান k/x। ঠিক আছে, যদি বলতো a b এর ব্যস্তানুপাতিক, তাহলে a সমান b সমান সমান হয়ে যেত k/a। ঠিক আছে, a b এর ব্যস্তানুপাতিক মানে b সমান সমান k/a, সেরকমই এখানে হচ্ছে। তো এবার আমরা এখান থেকে মানগুলো বসাই। প্রথমে যেটা মান বলে দিয়েছে, বলেছে y 3, তো এখানে y এর জায়গায় 3 বসিয়ে দিলাম, তো 3 এর কিউব। ঠিক আছে, আর x কত বলেছে, x বলেছে 6 হবে, তাহলে 3 এর কিউব 27 থেকে 1 গেলে 26, 6টা এপাশে গেলে গুণ হয়ে গেল, তাহলে k এর মান হলো এত। ঠিক আছে, পরে আবার কি বলেছে যে y সমান 7 বলে দিয়েছে, চেয়েছে x এর মান। আচ্ছা, তো y সমান 7, তার মানে 7 এর কিউব মাইনাস 1, এই যে y এর জায়গায় বসিয়ে দিলাম, সমান k বাই কত হবে x, x এর মানটাই চেয়েছে, আর k এর মান অলরেডি আমি পেয়ে গেছি, k এর মানটা এখানে বসিয়ে দেই, 26 গুণ 6। তো 7 এর কিউব হয় 343 থেকে 1 গেলে 342, x কোনাকুনি এপাশে নিয়ে আসলাম, আর এটাকে কোনাকুনি এপাশে নিয়ে আসলে 342 নিচে চলে আসলো, আর 26 গুণ 6 উপরে যেটা ছিল থাকলো, x কে ওপাশে নিয়ে গেলাম, এটাকে এপাশে নিয়ে আসলাম, 6 দিয়ে কাটবো, 5 6 30, 6 7 42, তো 26/57 অপশন 4 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমাদের 35 নম্বর প্রশ্ন বলেছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো।
তো পৌনপুনিকের অঙ্ক, তো এখানে দেখো দশমিকের পরের থেকেই পৌনপুনিক শুরু হচ্ছে, তো ডাইরেক্ট 23 বাই কত 99 যোগ এটা হয়ে যাবে 54 বাই 99, এটা হয়ে যাবে 3 বাই 9। ঠিক আছে, এখন এটাকেও 99 করে নেই, তা 11 গুণ করে 99 হয়ে গেল। তো নিচে 99, উপরে কত হচ্ছে দেখি, দেখো 54 আর এখানে আমাদের 33, তাহলে এটা 33, তাহলে 3 4 7 3 10 0 হাতে আমার 1, 5 5 3 8 আর 2 10 হাতে 1 ছিল, তো 10 আর 1 11। ঠিক আছে, কি হলো 3 4 7 7 3 10 0 হাতে আমার 1, তো 5 3 8 8 আর 2 10 আর 1 11। ঠিক আছে, তো 11 দিয়ে কাটলে 11 10 110, 11 দিয়ে কাটলে 9 11 99, তো 10 বাই 9 আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার পেয়েছি 10 বাই 9। দেখো 35টা কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি, এর আগে রিজনিংগুলো করে দিয়েছি এই শিফটের, দেখে নিও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।